শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আজ বিশ্ব থাইরয়েড দিবস। এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার, অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান ম্যাডাম এবং ডাক্তার শাহজাদা সেলিম স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। প্রথমেই স্যার আমি বিশ্ব থাইরয়েড দিবস আজকে এই বিষয় নিয়ে যদি জানতে চাই যে এই থাইরয়েডটাকে নিয়ে অ্যাওয়্যার করার জন্য কেন এত আয়োজন সারা বিশ্বব্যাপী? দেখুন, থাইরয়েড ডিজঅর্ডার একটা হরমোন বিষয়ক একটা সমস্যা। দলীয় হরমোন বিষয়ক সমস্যা আছে পৃথিবীতে এবং জনগণের ভিতরে। ডায়াবেটিস তো অন্যতম, সবাই জানি সেটা। সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড ডিজঅর্ডার কিন্তু পিছিয়ে নেই, প্রায় কাছাকাছি আমার এটা প্রিভিলেন্স ধরতে পারেন সারা পৃথিবীতে 20 থেকে 30% সাধারণ জনগণ এই রোগে আক্রান্ত, কোনো কোনো সমস্যা নিয়ে, থাইরয়েড ডিজঅর্ডার নিয়ে। তাহলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। যদি আমরা পার্শ্ববর্তী দেশে চিন্তা করি, সেখানেও প্রায় নিয়ারলি 30% কাছাকাছি আপনার থাইরয়েড ডিজঅর্ডার। তা আমরা তো একই গোত্রের মানুষ, তার মধ্যে আমরা যদি আমাদের নিজস্ব পরিসংখ্যান তেমন একটি নেই, কিন্তু আমরাও এক্সপেক্ট করছি প্রায় 30% কাছাকাছি আমাদের থাইরয়েড ডিজঅর্ডার আছে। তাহলে এটা বিরাট জনগোষ্ঠী। এবং থাইরয়েড ডিজঅর্ডারের সাথে অনেকগুলি সমস্যা জড়িত থাকে। একটা হলো যে মেয়েদের ভিতরে বেশি এই প্রবণতা বেশি, যেহেতু আমাদের জনসংখ্যার ভিতরে 50%, মোর দেন 50% কাছাকাছি এখন মহিলা জনগোষ্ঠী। সেই হিসাবে যেহেতু মহিলাদের সমস্যাটা বেশি হয় এবং সমস্যার সাথে অনেক কিছু জড়িত, তার রিপ্রোডাক্টিভ লাইফ অনেক কিছু জড়িত আছে। এবং এটার সাথে শুধু মহিলা অ্যাডাল্ট না, শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়সে যে কোনো বয়সে আমার থাইরয়েড ডিজঅর্ডার হতে পারে। শিশু বয়সে একরকম তার প্রবলেম, অ্যাডাল্ট একরকম প্রবলেম হবে, আমার বৃদ্ধ বয়সে একরকম প্রবলেম হবে। সেটা চিন্তা করলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফিজিক্যাল গ্রোথ বলি, মেন্টাল গ্রোথ বলি, ডেভেলপমেন্ট বলি, এটার সাথে জড়িত। কাজের স্পৃহার সাথে জড়িত, মেন্টাল পারফরমেন্সের সাথে জড়িত। আমার অনেক মেটাবলিক ডিজঅর্ডার যেটা আছে অনেক সাথে রিলেটেড টু থাইরয়েড ডিজঅর্ডার। ওবেসিটি একটা বিরাট ফ্যাক্টর, লিপিড প্রোফাইল একটা বিরাট ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার ডিজিজ একটা ফ্যাক্টর। সেসব চিন্তা করলে যেহেতু বিরাট জনগোষ্ঠী আক্রান্ত এই রোগের সাথে জড়িত আছে, অনেকেই জানে না, এই রোগটা সম্বন্ধে তাদের আইডিয়া নাই, অ্যাওয়ারনেস নাই। সেই হিসাবে এবারকে প্রতিবদ্ধ বিশ্ব যে ঠিক করা হলো যে ডায়াবেটিস অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড যেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর আমরা যেটা চিন্তা করছি এইবারকার বিষয় হলো যে আপনি থাইরয়েড নিয়ে চিন্তা করুন, রোগটাকে আর্লি ডিটেকশন করার চেষ্টা করুন এবং আর্লি ট্রিটমেন্টের আওতায় আসেন। এটাই নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি অর্থ হলো এটা যে বর্তমান প্রযুক্তি যেটা আসছে, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা। এবং আর্টিফিশিয়াল আরেকটা পয়েন্ট হলো যেটা আমরা থাইরয়েডের সাথে আমার মেন্টাল পারফরমেন্স, মেন্টাল ডেভেলপমেন্টের সম্পর্ক আছে। আমি মনে করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কথাটা বলা হয়েছে যথার্থ, এটা চিন্তা করছি। তো তাই না, এই আধুনিক প্রযুক্তিকে মাথায় রেখে ট্রিটমেন্টকে সাজানো, তো এই কথাগুলি নিয়ে কিন্তু এবারকার প্রতিবদ্ধ বিষয় আমি মনে করি। শাহজাদা সেলিম স্যার, আপনার কাছে জানতে যাব, এই যে থাইরয়েডকে জানুন বলছে, তাকে আগে নির্ণয় করতে কিভাবে জেনে নির্ণয়টা করবে একটা সাধারণ মানুষ হিসেবে যদি জানতে চাই? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা দিবস কিন্তু জনগণকে সচেতন করার, বিশেষ করে জনগণের যে অংশ সেবা গ্রহীতা নয়, সেবা দানকারী, যেমন আমাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে শুরু করে আমরা যারা চিকিৎসক আছি সকলকে বেশি করে যুক্ত করার জন্যই করা হয়। আর এবারে যে প্রতিপাদ্য বিষয়, আপনারা থাইরয়েডকে জানুন, শুরুতে নির্ণয় করে সুস্থতা নিশ্চিত করুন, এটার কিন্তু আমাদের দেশের জন্য একটি চরম বাস্তবতা। কিন্তু আমি যদি একটা উন্নত দেশের উদাহরণ দিই, আমেরিকাতেও প্রায় 60% বেশি হাইপোথাইরয়েডিজমের রোগী শনাক্ত হয় উনি অন্য কারণে ডাক্তারের কাছে যাবার পরে। তাহলে আমরা অনুমান করতে পারি বাংলাদেশে এই সমস্যাটা আরও বেশি। এখন শুরুতে জানতে বলা হচ্ছে এই কারণে যে যেহেতু বিপুল সংখ্যক রোগী যখন যাচ্ছে তখন কিন্তু এই ঘটনাটা আরও অনেক দূর গড়িয়ে গেছে। যদি আমরা শুরুতে শনাক্ত করে চিকিৎসা দিতে পারতাম ফলাফল দারুণ হতো। আমি একটা দুটা উদাহরণ দিই। ম্যাডাম বলবে যে গাইনির যে রোগীগুলো বাচ্চা নিতে চাচ্ছে তাদের সমস্যাগুলো, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে শুধু এখন নয়, বহু বছর থেকে দেখে আসছি যে অনেক ছেলে মেয়ে ঠিকভাবে বেড়ে উঠছে না, তাদের দৈহিক এবং মানসিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এবং কারো কারো জন্ম থেকেই বা জন্মের পরেই কোনো এক সময় হাইপোথাইরয়েডিজম হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের শনাক্তকরণের বাইরে থেকে গিয়েছিল। তাহলে আমরা যদি শুরুতে শনাক্ত করতে পারতাম তাহলে ওর দৈহিক এবং মানসিক বৃদ্ধি
এবং সবচেয়ে বড় কথা হলো একজন মেধাবী মানুষ তৈরির জন্য পদক্ষেপ নিশ্চিত হতো, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। আবার বিভিন্ন সময় যে সব জায়গায় চাকরির ক্ষেত্রে বলছি যে যেখানে তীব্র প্রতিযোগিতামূলক কাজ করতে হয়, ওখানে দেখা গেল চাকরি চলে গেছেন, ওনার কাজের আগের মতো কাজ করতে পারছে না, এরপরে ধরা পড়লো যে ওনার হাইপোথাইরয়েডিজম। অথবা স্কুলে 6, 7, 8 পর্যন্ত ভালো ফলাফল ছিল, 9, 10 গিয়ে খারাপ করে ফেললো, এরপরে আমরা দেখছি। কিন্তু যদি আগেই ধরতে পারতাম তাহলে কিন্তু ওর জন্য পরবর্তী জীবনটা ভালো, সুস্থ নয় শুধু, প্রোডাক্টিভ একটা জীবন আমরা আশা করতে পারতাম। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য চরম বাস্তবতা। এই কারণে বলছি, ফারুক পাঠান স্যার যেরকম বললেন, সারা পৃথিবীতে প্রায় 82 কোটি থাইরয়েডের রোগী আছে, 82 কোটি, কিন্তু 4 কোটির বেশি কিন্তু বাংলাদেশে আছে। তাহলে এই যে মারাত্মক হারে বেশি, মানে আমাদের কাজ করার দরকারটাও অনেক বেশি। সেটা ডাক্তাররা করবে, অন্য সেবা দানকারীরা করবে, এবং রাষ্ট্র যারা নীতি নির্ধারক এবং সেবা দানকারী তারা কিন্তু করবে। এইখানে কিন্তু ব্যাপক ঘাটতি রয়ে গেছে। সেজন্য বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থাইরয়েড টাস্ক ফোর্স থেকে আমরা অনেক কাজ করছি, অন্য সোসাইটিও করছে, গাইনি করছে, পেডিয়াট্রিক্স করছে, কিন্তু সবার আগে কিন্তু রাষ্ট্রকে যুক্ত হতে হবে। এবং মেসেজ কিন্তু খুব পরিষ্কার, আগে ভাগে জানতে হবে, না হলে কিন্তু পরে ফলাফল ব্যাহত হবে না। এক্ষেত্রে স্যার আমি জাস্ট ছোট করে জানতে চাবো, পুরুষ এবং মহিলাদের মধ্যে কি পরিসংখ্যান বাংলাদেশের একটু হিসাবটা কিন্তু অন্য রোগের সাথে মিলবে না, কারণ থাইরয়েডের সকল রোগী মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। আবার থাইরয়েডের রোগীদের সবচেয়ে বড় অংশ হলো হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের 8 জন মহিলা রোগী থাকলে 1 জন পুরুষ রোগী থাকে, এত বেশি। তাহলে এদের মাসিকের সমস্যা হচ্ছে, এদের মুটিয়ে যাচ্ছে, এদের সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, সন্তান ধারণ করলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই মহিলারা কিন্তু সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় আছে থাইরয়েডের সমস্যা নিয়ে, যে ম্যাডাম আরও সুন্দর করে বলবেন। এই জন্য ম্যাডাম আপনার কাছে আসার আগেই যে এই যে মহিলাদের থাইরয়েড রোগীর সংখ্যাটা প্রায় 8 গুণ বেশি, তো এই ধরনের রুগীরা যখন আপনার কাছে আসছেন, উনি তো আসছে গাইনি বা অন্য প্রবলেম নিয়ে, মেইলি সমস্যা নিয়ে আপনার কাছে, সেক্ষেত্রে কিভাবে এটার প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন যে গাইনির বিষয়ে দৃষ্টিকোণ থেকে? যদি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে গাইনির প্রবলেম নিয়ে যখন মহিলারা আমাদের কাছে আসে, দেখা যায় প্রেগনেন্সি নিয়েই বেশি আসেন স্যাররা, ওনারা কিন্তু চিকিৎসা করেন। থাইরয়েড প্রবলেম নিয়ে মহিলারা আসলে হয়তো বা স্যারদের কাছেও যান বেশি, কিন্তু প্রেগনেন্সি হলে অবশ্যই আমাদের কাছে আসেন। আর্লি ডিটেকশন কিন্তু খুবই মানে জরুরি। এখন স্ক্রিনিং বলে একটা কথা আছে, স্ক্রিনিং মানে হেলদি পপুলেশন, আমি জানি না কার আছে কার নেই, তাহলে কি আমি স্ক্রিনিং করে বের করব, নাকি আমি হাই রিস্ক গ্রুপকে দেখব? হাই রিস্ক গ্রুপ স্ক্রিনিং মানে সবাই যে আছে প্রেগনেন্সি নেওয়ার আগে, মনে করেন কেউ আমার কাছে প্রি কনসেপশন কাউন্সিলিংয়ের জন্য আসলো, সবাই তো আমাদের দেশে আসে না, বাট আমরা চাই সবাই প্রেগনেন্সি নেওয়ার আগে আমাদের কাছে আসুক, এসে বলুক যে আমরা প্রেগনেন্সি নিতে চাই, আমাদের কোনো সমস্যা আপনারা দেখে দিবেন কিনা। এটা হলে মানে এটা একটা ড্রিম সিচুয়েশন আমাদের জন্য। তবে এখন আস্তে আস্তে মানুষ যেহেতু নেটের অ্যাক্সেস আছে, মানুষ জানতে পারে বলে দেখা যায় ওনারা বলেন এরকম। এটা একটা, আমি কি তাদেরকে করব নাকি আমি শুরু হাই রিস্ক করবো? এটার মধ্যে দুরকমই আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে হ্যাঁ 70% বেশি বলছে যে রিকমেন্ডেশন হচ্ছে যে আমরা ইউনিভার্সাল স্ক্রিনিংয়ে যাই, সবাইকেই করি। তখন আর হাই রিস্ক গ্রুপ করা, হাই রিস্ক গ্রুপ যেটা অলরেডি ডক্টর সেলিম বলেছেন যে হ্যাঁ বাচ্চা হচ্ছে না, অথবা হয়ে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, অথবা তার আগের একটা থাইরয়েডের হিস্ট্রি আছে, তার আগে থাইরয়েডের প্রবলেম ছিল, থাইরয়েডের অসুখ ছিল, অথবা তার একটা অপারেশন হয়েছে গ্ল্যান্ডে, এরকম কিছু যদি হয়, বা ডায়াবেটিস ছিল, টাইপ 1 ডায়াবেটিস, তাদেরও কিন্তু রিস্ক গ্রুপে পড়ে। তার মানে ওনাদেরকে আমরা অবশ্যই পরীক্ষা করে দেখব। 2 নম্বর কথা হচ্ছে যে আমি যে স্ক্রিন করলাম, তারপরে আমি প্রি কনসেপশনে তাকে কিভাবে আমি চিকিৎসা করতে পারি। প্রি কনসেপশন মানে প্রেগনেন্সি হয়নি, সে যখন আমার কাছে আসবে তখন আমি পরীক্ষা করে দেখব। যদি আমি দেখি হ্যাঁ সে অলরেডি সে এসে বললো যে আমি থাইরয়েড প্রবলেম আছে, আমি কিন্তু ওষুধ খাচ্ছি, তখন ডোজ অ্যাডজাস্ট করে দেওয়া, কোনটা খেলে তার জন্য প্রেগনেন্সিতে প্রবলেম হবে না। কারণ ওষুধ খেয়ে প্রেগনেন্সি নেওয়া ইটস ওকে, ওষুধ না খেয়ে অসুখটা বেড়ে প্রেগনেন্সি নেওয়া কিন্তু তখন সমস্যা। কেন? এটা অলরেডি সেলিম ভাই কিছু বলেছেন যে বাচ্চার সমস্যা হতে পারে, যে প্রেগনেন্সি হলে বাচ্চাকে যদি এটা কোনো না করে, মানে চিকিৎসা না করে, লেভেলটা বেশি আছে TSH লেভেল যে হরমোনের কথা বলা হয়, সেটা নিয়ে যদি প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু বাচ্চার প্রবলেম হবে। আমরা দেখি যে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টের প্রবলেম হতে পারে, বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হতে পারে। আর তাছাড়া দেখা গেলো প্রেগনেন্সিতে বাচ্চাটা বাড়তে বাড়তে গ্রোথ কম,
আমরা IUGR বলি, অথবা দেখা গেলো আগে আগে ডেলিভারি হয়ে গেলো, অথবা কোনো চিকিৎসা হলো না, আমাদের কাছে আসলো না, কারণ এখন কিন্তু 35% মারা বাড়িতে ডেলিভারি করান মানে ডেলিভারি করান, আপনি সারা প্রেগনেন্সি সে আমাদের কাছে আসেননি, তখন কিন্তু দেখা যায় যে এই পার্সেন্টেজ পেশেন্টদের কিন্তু প্রবলেম থাকতে পারে, পেটে বাচ্চা মারাও যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু খুবই প্রকট, এবং এটার জন্য আমাদেরকে আসলে স্ক্রিনিং, আমি এখানে একটা তথ্য যোগ করি। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আমরা ওখানে যে মহিলারা গাইনিতে বাচ্চা নিতে আসছেন, আগে কখনো থাইরয়েডের টেস্ট করেন না, কারণ উনি জানেন যে ওনার থাইরয়েডের সমস্যা নেই। এদের মধ্যে গবেষণাটা করেছি, খুব ভালো দান্দালে আমরা পাবলিশও করেছি। দেখা গেছে যে এখানে যেগুলো আসছে তারা কিন্তু মোটামুটি সচেতন সচ্ছল পরিবারের মহিলারাই কিন্তু এসেছেন। এদের মধ্যেও কিন্তু 8.4% হাইপোথাইরয়েডিজম ছিল। এরা কিন্তু যখন সন্তান প্রসব করলেন ওই সময়ে মানে ইনসিডেন্টাল ফাইন্ডিংস হিসেবে পেলাম আমরা করেছি। তাহলে দেখেন ম্যাডাম যেটা বলেন, যারা বাড়িতে আছে তাদের অবস্থা কি, যারা টোটালি কোনো চিকিৎসার আওতায় ছিল না তাদের অবস্থাটা কি, এটা কিন্তু খুব ভাবনার বিষয় আমাদের। অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিংস অ্যাকচুয়ালি আমরা পেয়েছি। ম্যাডাম, আপনি প্রেগনেন্সি নিয়ে কথা বললেন, আমি এই বিষয়ে আরেকটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। যারা মাসিকের প্রবলেম নিয়ে অনেক পেশেন্টরা তো আপনাদের কাছে যায়, সেক্ষেত্রে হয়তো এই থাইরয়েডের প্রবলেমটা একটা বড় ইস্যু হতে পারে, স্যারদের কাছে যাওয়ার আগে দেখা যাচ্ছে যে গাইনি বিশেষজ্ঞর কাছে যাচ্ছে, এরকম পেশেন্টদের জন্য করণীয় কি? এইটা খুবই একটা জরুরি। আমরা কিন্তু আমাদের কাছে যখন কেউ আসে প্রেগনেন্সি না আসলেই আমরা থাইরয়েড পরীক্ষা করি, এবং মাসিকের প্রবলেম হয় তার মাসিক বেশি হচ্ছে, না হলে তার মাসিক কম হচ্ছে অথবা ইরেগুলার হচ্ছে, তখন আমরা থাইরয়েড পরীক্ষা করে দেখা যায় যে ওদের থাইরয়েডের সমস্যা আছে। সবসময় আমরা এটা মাথায় রাখি, এবং দেখা যায় থাইরয়েডের চিকিৎসা করলে কিন্তু তার পিরিয়ডটা নর্মালি, যে মানুষ তো বুঝতে পারে না, এসে বলে যে আমার মাসিক এরকম কেন, আসলে থাইরয়েডের প্রবলেম। এটা হলো নন প্রেগনেন্ট আর প্রেগনেন্সির কথা তো আমরা বললাম। তার মানে দুই রকম পেশেন্টদেরই কিন্তু থাইরয়েড পরীক্ষা করতে হবে। এবং প্রেগনেন্সি যে বুকিং বলি আমরা, মানে যেটা সে আমাদের কাছে প্রথম ভিজিটে আসলো, সেটা 6 সপ্তাহ হতে পারে, পিরিয়ড জাস্ট মিস করেছে আসতে পারে, 3-4 মাসেও আসতে পারে। প্রথম পরীক্ষায় আমরা করবো ব্লাডের সঙ্গে, মানে ব্লাড গ্রুপ, ডায়াবেটিসের পরীক্ষা, এগুলোর সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিন, এগুলোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু থাইরয়েড পরীক্ষাটা করি। এটা মাস্ট এখন আমাদের। ফারুক স্যার, আপনার কাছে জানতে যাব, শুধু মেয়েদের বিষয় না, একটা ছেলে বা মেয়ে কি কি উপসর্গ দেখলে এই বিষয়ে অ্যাকচুয়ালি স্টেপ ইন করা উচিত? কারণ ডায়াবেটিস তো অনেক বয়স হলে, সাধারণ যে কনসেপ্ট ছিল বয়স হলে আমি ডায়াবেটিসের পরীক্ষা করতে যাব, কিন্তু একটা তো কম বয়সীর কিশোরের এরকম হাইপোথাইরয়েডিজমে বা হাইপারথাইরয়েডিজমের প্রবলেম থাকতে পারে, কি উপসর্গ নিয়ে সেটা নিয়ে কথা বলবে? সবসময় যে উপসর্গ থাকবে তেমন কথা নাই, একটা সাবক্লিনিক্যাল একটা পয়েন্ট থাকে আছে। যেহেতু এটা প্রবলেমটা আমাদের দেশে খুব কমন, উপসর্গ থাকুক বা না থাকুক, স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, স্টার্টিং ফ্রম উইথ দ্য বার্থ। পয়েন্ট হলো এটা। উপসর্গ না থাকলেও করতে হবে, যাতে আমার বার্থ আমি ধরতে না পারি, তাহলে আমার ফিজিক্যাল গ্রোথ আসবে না, মেন্টাল গ্রোথ ঠিকমতো আসবে না, ডেভেলপমেন্ট ঠিকমতো আসবে। আর যাতে খুব ওভার্ট হাইপোথাইরয়েড থাকে বা হরমোন লেভেল কমে গেছে, যখন চিন্তা করি বেশি মতো এটিতে বেশি কমন, সেই ক্ষেত্রে বাচ্চার লম্বা ঠিকমতো হচ্ছে না, বুদ্ধিশুদ্ধিটা ঠিকমতো, মাইলস্টোন যেটা বলি, মাইলস্টোন ঠিকমতো আসছে না, ডিলে মাইলস্টোন আসতেছে, তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো আসছে না, হয়তো বা প্রথম দিকে ছিল, অতঃপর দিকে ধরা পড়ছে তার জিনিসটা, দেখা যাচ্ছে যেটা ডক্টর সেলিম বললেন যে স্কুলে ভালো পারফরমেন্স ছিল, হঠাৎ করে তার পারফরমেন্স কমে যাচ্ছে, লম্বা হচ্ছে ঠিকমতো, পারফরমেন্স কমে যাচ্ছে, ওয়েট বাড়ছে, লেজি হয়ে যাচ্ছে বাচ্চাটা, সারাক্ষণ শুয়ে থাকতে চায়, খেলাধুলা করতে চাচ্ছে না। এই ধরনের উপসর্গগুলি ইয়ং বয়সে আসবে, এক বয়সে এক রকম আসবে। আর যেটা আপা বললেন যে পিউবার্টি পিরিয়ডে একটা আসতে পারে, যেন পিউবার্টি শুরু হতে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে, যে একটা মেয়ে 13 বছর বয়সে পিউবার্টি হওয়ার কথা, একটা ছেলে 14 বছর বয়সে পিউবার্টি হওয়ার কথা, হচ্ছে না, ডিলে, তখন চিন্তা করতে হবে। অথবা পিউবার্টি হয়েছে, পিরিয়ড শুরু, যেটা আপা বললেন ইরেগুলার সাইকেল, যা আপনি বললেন, এটাও একটা পয়েন্ট, যে ইরেগুলার সাইকেল হলে আমাকে প্রথমে আসতে হবে যে বাচ্চাটা কি আমার হাইপোথাইরয়েডে ভুগছে কি না, সেটা আমার দেখা। অথবা আবার একই কথা ওয়েট সাথে যুক্ত হতে পারে, ওভার হাইপোথাইরয়েড থাকলে, এবং আপনার হলো মেন্টাল পারফরমেন্স তার ডিলে হয়ে যাচ্ছে, ওয়েট বাড়ছে, এই ধরনের অর্থাৎ অতীত শীত অনুভব করছে, হ্যাঁ, তার মেটাবলিক পার্টটা কমে যাচ্ছে। তার সাথে যেহেতু অনেকদিন ভুগে থাকে, যদি আনডায়াগনোজ থাকে, তাহলে আদার প্রবলেমগুলি আসবে, লিপিড প্রোফাইল হাই হবে, যদি বয়সে যদি আসবে যখন। আর যখন আমার অ্যাডাল্ট লাইফে আসলো, পারফরমেন্স একটা বিরাট ফ্যাক্টর, তখন আমার হাইট তো হয়ে গেছে, পারফরমেন্স একটা বিরাট ফ্যাক্টর চিন্তা করবো, মেমোরি ঠিক মতো নাই, কাজের স্পৃহা কমে যাচ্ছে, স্বাধীন বসে থাকতে ইচ্ছা করে,
কাজের স্পৃহা নাই, কিচ্ছু নাই, ওয়েট বাড়ছে, এবং এটা একটা প্রবলেম অ্যাডাল্ট লাইফে। এটাও চিন্তা করতে হবে, এক এক বয়সে এক একটা ফিজিক্যাল প্রবলেম নিয়ে আসবে, মেন্টাল প্রবলেম নিয়ে আসবে। তার মেনলি হলো ফিজিক্যাল মেন্টাল দুইটাই, কারণ এটা এই হরমোনটা মেন কাজটা কি, এই হরমোন মেন কাজ কিন্তু আমার এনার্জি তৈরি। এই হরমোন ছাড়া আমার বডি কিন্তু এনার্জি তৈরি করতে পারে না। এই জন্য বলা হয় 3টা হরমোন এসেনশিয়াল ফর লাইফ, তার মধ্যে থাইরয়েড একটা, ইনসুলিন একটা, আর কর্টিসল একটা। থাইরয়েড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা পার্ট এই হরমোন হিসাবে চিন্তা করলে। অন্য হরমোন, টেস্টোস্টেরন হরমোন না থাকলে ছেলেদের বেলা মরবে না, ফিমেলদের বেলা ফিমেল হরমোন না থাকলে মরবে না। এটা হচ্ছে লাইফের একটা পার্ট, ভাইটাল একটা হরমোন। তো থাইরয়েড কোনো ওষুধ না, এটা অনেকে বলছে আমরা ওষুধ দিচ্ছি, এটা ওষুধ না। কিন্তু আমার শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হয়েছে, জাস্ট লাইক ওয়াটার। ওয়াটারে আমার কমে যাচ্ছে, শরীরে পানি খেয়ে পূরণ করো, অক্সিজেন কমে গেছে, অক্সিজেন পূরণ করছো। অনেকে ভাবে যে থাইরয়েডটা ওষুধ, আসলে ওষুধ না, আমার নিত্য প্রয়োজনীয় একটা হরমোন, জীবন বাঁচার জন্য প্রয়োজন। আমার শরীরে পানির অভাব যেভাবে পূরণ করি, থাইরয়েডের ওষুধ সেই থাইরয়েড হরমোনটা পূরণ করে। অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতি পরে এসে আমরা এই বিষয়ে আরো কথা বলবো। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম থাইরয়েডের বিভিন্ন উপসর্গ এবং রোগের প্রবলেমগুলি নিয়ে। স্যার এখন স্যার জানতে চাবো আমরা, বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড টাস্ক ফোর্স আছে আমাদের, এন্ডোক্রাইন সোসাইটির সাথে কাজ করছে। আপনি স্যার অনেক বিষয়ে গবেষণার সাথেও সরাসরি সম্পৃক্ত আছেন। স্যার বাংলাদেশে থাইরয়েড রোগীদের জন্য কি পদক্ষেপ নিলে আরও অ্যাক্টিভলি যে আর্লি ডিটেকশনটা করা যেতে পারে সে বিষয়ে যদি একটু বলেন স্যার। এটা খুবই প্রাসঙ্গিক এবং আবারও বলছি যে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু 3 জন মোটামুটি এটি বোঝাতে সমর্থ হয়েছি যে সময় মতো যদি শনাক্ত করা যায় ফলাফল অনেক ভালো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সময় মতো হচ্ছে না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? স্যার একটা কথা বলেছেন, আমাদের এখানেও কিন্তু বাংলাদেশে গবেষণা আছে যে পৃথিবীর অন্য অনেক দেশে দেখা গেছে যে 2000 জীবিত শিশুর মধ্যে একজন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে। কিন্তু বাংলাদেশ সরকারের অর্থায়নে আনুমানিক শক্তি কমিশন থেকে যে গবেষণা করেছে সেখানে দেখা গেছে যে 1100 জীবিত সন্তানের জন্য একজন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে। এটা কিন্তু অন্য দেশের তুলনায় দ্বিগুণ। তাহলে একদম যেদিন সে জন্মগ্রহণ করলো সেদিন থেকে কিন্তু সেই সমস্যাটা নিয়ে জন্মগ্রহণ করছে। তাহলে আমি একটা খুব ভালো উদাহরণ যদি আমাদের এখানে নেই দেই, যে পৃথিবীর অনেক দেশে তাদের জন্ম সনদে লেখা থাকে থাইরয়েড স্ট্যাটাস, কারণ ওরা এটাকে 7ম নাগরিক অধিকার হিসেবে নিয়েছে। একটি মানুষ সুস্থ এবং সঠিক মেধা হিসেবে নিয়ে বেড়ে উঠবে, তার জন্য একদম শুরু থেকেই থাইরয়েড হরমোন পর্যাপ্ততা একদম অত্যাবশ্যকীয়। তাহলে আমাদের এখানে কিন্তু এটা এখনও সিস্টেমটা চালু হয়নি। তাহলে যেহেতু বাংলাদেশ থাইরয়েডের একদম চরম আক্রান্ত দেশের মধ্যে একটি, তাহলে প্রতিটা শিশুর জন্মগ্রহণের পরেই সাধারণত 2 থেকে 7 দিনের মধ্যে টেস্টটি করা হবে, করে আমাদেরকেও ওই জন্ম সনদে লেখার ব্যবস্থা করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হলো স্যার কিছু লক্ষণ বললেন যে বাচ্চাটি ঠিকমতো খাচ্ছে না, পেট মোটা হয়ে যাচ্ছে, অস্বাভাবিক, এটাকে মিউ সাউন্ড বলে, বিড়ালের মতো কান্নাকাটা শব্দ করে, পায়খানা হয় না, এটা কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। তাহলে এগুলো থাকলে তো আমাকে দ্রুত শনাক্ত করতে হবে, কিন্তু আগে যদি পরীক্ষা না করে থাকি, এরপরে যখন বড় হচ্ছে ঠিকমতো বড় হচ্ছে না, তাহলে ওইটা যখন ঘটে গেল তার আগে যদি আমি ধরতে পারতাম তাহলে কিন্তু এটা নিশ্চিত করতে পারতাম। কিন্তু আমরা যেটা করতে পারি যে প্রতিটি স্কুল কলেজে ছাত্রটি বা ছাত্রীটি যখন ভর্তি হবে তাহলে তাকে আমরা এটা করে নিতে পারি, তাহলে ওই স্কুলেরই লাভ। তাহলে আমরা যদি ক্যাটাগরাইজ করতে পারি যে এরা থাইরয়েড খুব ভালো আছে, এরা থাইরয়েড খারাপ আছে, তাহলে তাদেরকে স্কুল সরকারি উদ্যোগে ওখান থেকে কিন্তু স্যারদেরা বলেন যে রিপ্লেসমেন্ট থাইরয়েড চিন্তা খুবই সস্তা এবং খুবই সহজে খাওয়া যায় এমন একটা ট্যাবলেট। তাহলে ওই স্কুলে যদি 500 ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে 35 জন 40 জন 50 জনকে এরকম থাকে, সরকারি যদি একটা ব্যবস্থাপনা থাকে ওই স্কুল থেকেই কিন্তু এটি সমাধান করা সম্ভব। তাহলে স্কুলের ছেলে মেয়েদের পারফরমেন্স ভালো, স্কুল পারফরমেন্স ভালো হবে, ভবিষ্যতের আবারও সুশিক্ষিত নাগরিক পেতে পারি। খুবই চমৎকারভাবে অনেকগুলি দৃষ্টিভঙ্গি থেকে আমরা থাইরয়েডের জিনিসগুলি ধরতে পারছি। ম্যাডাম আমি আপনার কাছে আসবো, কারণ স্যার যেভাবে বললেন যে থাইরয়েড সোসাইটি থেকে বিভিন্ন রকম কাজ করছেন এবং গাইডলাইন তৈরি করছেন, এগুলিতে ইন্টিগ্রেশন হিসেবে যদি আপনি ওজেএসবির প্রেসিডেন্ট হিসেবে আছেন, সেই হিসেবেই ম্যাডাম একটু জানতে চাই যে এই জায়গা থেকে, কারণ আপনাদের থাইরয়েড নিয়ে কাজ করাটা আপনাদের কাজ না, কিন্তু স্যার ম্যাডাম যেহেতু আমাদের
বড় একটা মহিলা জনগোষ্ঠী থাইরয়েডের ঝুঁকিতে আছে, বিশেষ করে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রেও হতে পারে, সেক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেশনটা হলে ভালো হয় মনে করেন? কাজ না, ঠিক না, এটা আমাদের কাজ। কারণ প্রেগনেন্সিতে সে সুস্থ হবে কি, থাকবেন কিনা, ওনার সারা প্রেগনেন্সি ঠিক থাকবে কিনা, ওনার একটা সুস্থ বাচ্চা ডেলিভারি করাবেন কিনা, এটা আমাদের দায়িত্ব। এবং আমাদের সোসাইটিতে কিন্তু 3000-এর বেশি আমাদের মেম্বার আছেন, সব স্পেশালিস্ট, এবং আমরা 19টা ব্রাঞ্চ আছে সারা দেশে। তো আমরা কিন্তু কার্যক্রমগুলো এখান থেকেই করতে পারি। 2 নম্বর কথা হলো আমাদের অলরেডি গাইডলাইন আছে, আমাদের নিজস্ব প্রোটোকল আছে, সেটার মধ্যে কিন্তু থাইরয়েড ডিজিজ যে কি মানে এনসিডি বলি আমরা, নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, হাইপারটেনশন আছে, তো এখানেও কিন্তু আমাদের নিজস্ব প্রোটোকল আছে। এবং আমরা সবসময় ওনাদের সঙ্গে আমরা চেষ্টা করি যে এন্ডোক্রাইন সোসাইটিদের গাইডলাইনগুলোকে ফলো করে আমাদের গাইডলাইনটা তৈরি করা। তো আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি যে উনি যখন একটা বড় আকারে বললেন, ডক্টর সেলিম বলেন বড় আকারে, যে আমরা সবাইকে কিভাবে, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে স্কুলে এন্ট্রি, তারপরে চাকরিতে এন্ট্রি, সব জায়গায় যদি ধরা হয়, সেরকম প্রেগনেন্সির কথা তো আমিও বলেছি যে প্রিকনসেপশন মানে প্রেগনেন্ট হওয়ার আগেও যদি আমরা তাদেরকে করতে পারি। এখন মানুষকে আমরা জানাতে চাই যে আপনার প্রেগনেন্সি হওয়ার আগে আপনার কি কি করণীয় আছে, এই জিনিসটা আমরা যদি করি তাহলে কিন্তু আমরা ধরতে পারবো। এখানে সোসাইটি থেকে আমাদের একটা অনেক বড় কাজ আছে। সেই কাজটা হচ্ছে যে আমরা আমাদের যেখান থেকে পয়েন্ট অফ কেয়ার, ধরেন কেউ হসপিটাল আউটডোরগুলো আছে, তারপরে প্রাইভেট চেম্বার আছে, ক্লিনিক আছে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা এখানে এইভাবে স্ক্রিনিংটাকে নিয়ে আসতে পারি তাহলেও কিন্তু আমাকে সবাইকে নির্ণয় করতে। এখানে আমি একটা অ্যাড করতে চাচ্ছি, হয়তো এটা ডিসকাশনে এমনি আসতো না, যে আয়োডিনের ব্যাপারটা। আয়োডিন কিন্তু খুব সিম্পল একটা জিনিস, যেটা নিউট্রিয়েন্ট, কিন্তু এটার প্রয়োজন আছে। কারণ এইটা দিয়েই কিন্তু থাইরয়েড হরমোনটা তৈরি হয়। তো এটা সিম্পল, আমরা কিন্তু জানি যে আয়োডিন ফর্টিফিকেট করে, মানে খাবারের মধ্যে দিয়ে কিভাবে, লবণটা খাবারের মধ্যে দিয়ে কীভাবে করাচ্ছে, এটা একটা জিনিস আমি বলতে চাই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে ওষুধ যাদেরকে আমরা দেই প্রেগনেন্সিতে, কোনো ওষুধ কিন্তু এ ক্যাটাগরি মানে এটা খুব সেফ ওষুধ, এটাকে কোনো প্রবলেমই নেই। আর বি ক্যাটাগরি মানে কিছু প্রবলেম আছে বাট অ্যাডভান্টেজ, এরকম করে আমরা ডি পর্যন্ত বলি। তো এ ক্যাটাগরিতে কোনো ওষুধ নেই, বাট থাইরক্সিন যে ওষুধটা আছে সেটাকে কিন্তু বলা হয় যে হ্যাঁ এটা ভালো, এটা দেওয়া যাবে। কিন্তু ওষুধ খাওয়াও নিয়মটা বলা, এটা ডক্টর সেলিম ওনারা আমাদের চেয়ে ভালো জানেন। কিন্তু ম্যাডাম, এইখানে আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জেনে নিতে চাই। অনেক সময় প্রেগনেন্সি পিরিয়ডের যে ডায়াবেটিস হয় সেটা কিন্তু প্রেগনেন্সি শেষের পরে কিছুদিনের মধ্যে আবার ডায়াবেটিসটা কন্ট্রোল হয়ে যায়, এবং আমরা মানে মোটিভেট করি যে এই যে ডায়াবেটিসটা হচ্ছে এটা প্রেগনেন্সির সময়, এই সময় ইনসুলিন প্রয়োজন হলে নেওয়া লাগতে পারে। থাইরয়েড রোগটা যদি প্রেগনেন্সির সময় ধরা পড়ে, এরপরে কি প্রেগনেন্সি শেষের সময় এই রোগটা চলে যাবে এরকম বলা যায় নাকি? 6 উইকস পর্যন্ত আমরা তাকে মনিটর করি। 6 উইকসের মধ্যে যদি নর্মাল হয়ে যায়, তার মানে এই সময় সে নর্মাল থাকলো, কিন্তু পরে আমাদের অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে, অনেকের আবার এটা কন্টিনিউ করতে পারে। ওকে, ফারুক স্যার, আপনার কাছে জানতে যাব, আমরা প্রেগনেন্সির সময় থাইরয়েড রোগটা ধরা পড়লে আবার ভালো হয়ে যেতে পারে কিনা এই বিষয় নিয়ে ম্যাডামের কাছ থেকে একটা গাইড পেলাম। কিন্তু স্যার, একজনের ডায়াবেটিস হলো, আমরা সাধারণত বলে দিই সারা জীবন কিন্তু আপনার লাইফস্টাইল মেনে চলতে হবে, মনিটর করতে হবে, ইউ ক্যানট কিওর ডায়াবেটিস। থাইরয়েডের রোগটাও কি সেরকম? না, দেখুন, এখানে থাইরয়েড রোগটা কিন্তু কিওর না, কোনো কোনো ক্ষেত্রে টেনজেন্টলি হয়, আবার ঠিক হয়ে যায়, এই জন্য কন্টিনিউয়াস মনিটরিং লাগে। কিন্তু ধরে নিতে হবে অ্যাজ ইন জেনারেল থাইরয়েড প্রবলেম হলো হোল লাইফের প্রবলেম, বিশেষ করে হাইপারথাইরয়েড। ওয়ান্স ইট হাইপারথাইরয়েড, হোল লাইফ ইজ হাইপারথাইরয়েড। কিন্তু হাইপারথাইরয়েডটাই তো অন্যরকম বিষয়, যেটা এক সময় আসবে, আমার এটা নর্মাল হয়ে যেতে পারে, নতুন নর্মাল ফাংশন থাকতে পারে, আবার এই হাইপারথাইরয়েডকে আবার হাইপোথাইরয়েড হতে পারে। সো অলওয়েজ থাইরয়েড ডিজর্ডটাকে একবার হওয়া মানে আই হ্যাভ টু ফলো দ্য পেশেন্ট অফ দ্য হোল লাইফ। কিন্তু হাইপারথাইরয়েড ওয়ান্স হাইপোথাইরয়েড ফর এভার, এটা বলতে হবে। আর এখানে যেটা একটা বিষয় আসছে, থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনকে কীভাবে হেলদি রাখা যায়, এটা অনেকে প্রশ্ন করে। যে একটা বিষয় হলো আপনার যেটা আপনার বলেন আয়োডিন একটা বিষয় আছে। তো আয়োডিন শুধু একা না, এখানে আয়রন ইম্পর্টেন্ট আছে, সেলিনিয়াম ইম্পর্টেন্ট আছে, ভিটামিন ডি ইম্পর্টেন্স আছে, এগুলি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আছে। এবং যেসব খাবারে সেলিনিয়াম, আয়রন, আপনার হলো আয়োডিন থাকে, আপনার ভিটামিন ডি থাকে, এই ধরনের খাবারগুলিকে বেশি প্রাধান্য দেওয়া, তাহলে হেলদি থাকার জন্য। গুড স্লিপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, হেলদি লাইফস্টাইল ফলো করো, দ্যাট ইউ ক্যান কন্টিনিউ থাইরয়েড ফাংশন ঠিক রাখার একটা উপায়। আর হলো আর্লি স্ক্রিনিং সব ক্ষেত্রে, ফার্স্ট
বেবি জন্ম থেকে আর্লি স্ক্রিনিং, একটা ইম্পোর্টালি স্কুল একটা স্ক্রিনিং বিষয় একটা আছে। আর হলো যে এনি মহিলার জন্য আমাদের সাথে প্রেগনেন্সি প্ল্যান না, আনপ্ল্যান প্রেগনেন্সি। আমাদের অ্যাওয়ার করতে হবে অল রিপ্রোডাক্টিভ লাইফে অ্যাডাল্টকে যে যখনই আপনি প্রেগনেন্সির জন্য চিন্তা করবেন, ডু ইউর থাইরয়েড টেস্ট। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলছেন ম্যাডাম। আপনার কাছে জানতে যাব, সেলিম স্যার বললেন যে প্রেগনেন্সির সময় স্ক্রিনিংটা, থাইরয়েড টেস্টের স্ক্রিনিংটা একটা মোটামুটি গাইডলাইনে চলে এসেছে। স্যার যেটা বললেন যে পিউবার্টি শুরুর আগে এইটার ক্যাপাসিটি কি আছে বলে মনে করেন, বা কিভাবে করলে স্কুল হেলথের সাথে ইন্টিগ্রেশনভাবে যদি আমরা শুরু করতে পারি পিউবার্টির সময় স্ক্রিনিংটা, থাইরয়েড স্ক্রিনিংটা, তাহলে সম্ভব কিনা, বা আপনি কি মনে করেন? অবশ্যই সম্ভব। মানুষ কিন্তু অনেক কনসিয়াস এখন, বিশেষ করে ওরা গুগল সার্চ করে, নেটে যায়, ওরা কিন্তু জানে। 1 নম্বর। 2 নম্বর কথা, মারা সবসময় মেয়েদের নিয়ে আসে, যেমন পিসিওএস একটা প্রবলেম আমরা সবসময় ফেস করি, মারা নিয়ে আসেন, সবাই জানে আমার পিসিওএস আছে, আমার মেয়ের পিসিওএস আছে, ওনারাই এসে বলেন। সেরকম থাইরয়েডের অ্যাওয়্যার করা, যেইভাবে ডক্টর সেলিম বললেন, ওনারা তো একটা প্রোগ্রামই নিয়েছেন এটার জন্য। এই প্রোগ্রামটা আমরা যে ওনাদের সাথে কোলাবোরেশনে যদি আমরা বলি, হ্যাঁ আমাদের যখন ছোট মেয়েরা আসে, মারা মেয়েদেরকে নিয়ে আসে, এটা আবার নিউনেটাল পিডিয়াট্রিশিয়ানের কাছেও যায় এই বাচ্চাগুলা, আবার আমাদের কাছেও আসে। তো ওই যে মাসিকটা শুরু হলো 13-14 বছরে, স্যার বললেন যে ডিলেড পিরিয়ড হচ্ছে, এই জিনিসগুলা যখন ওরা আমাদের কাছে আসে, আমাদের যদি একটা প্রোটোকল তৈরি করা থাকে, আমরা কি করব, আমাদের যারা গাইনোকোলজিস্ট আছে সবারকে আমরা অ্যাওয়্যার করব যে আপনারা আপনাদের চেম্বারে এরকম একটা লিফলেট লাগবেন, এটার মধ্যে এই কথাগুলো বলা থাকবে যে তাকে এই পরীক্ষাটা করতে হবে, তার পিরিয়ড মেনস্ট্রুয়াল প্রবলেম হলে প্রথমে আমাদের হরমোনগুলো আমরা চিন্তা করি। সেরকম করে যদি করা যায়, এটা সম্ভব, এবং এটার এখন সময় এসেছে যখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। এবং আমরা নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা শুরু করবো আরও বিষয় নিয়ে কথা বলতে। আরোগ্য নিকেতন হরমোন বার্তায় আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ। এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহযোগী অধ্যাপক ডাক্তার ফারিয়া আফসানা ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমরা আলোচনা করছিলাম থাইরয়েডের বিভিন্ন দিক নিয়ে, আমরা অনেক কিছু জেনেছি। ম্যাডাম, আপনার কাছে প্রথমেই জানতে চাবো, এই আজকে বিশ্ব থাইরয়েড দিবসে আমরা বলছি যে থাইরয়েডকে জানুন, রোগটা নির্ণয় করুন আগে। এই রোগ নির্ণয়টা একটা সাধারণ মানুষ কিভাবে করবেন? অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েই পরামর্শ নেবেন, কিন্তু তার অনেকে যদি চায় নিজে নিজে কিছু জেনে রাখতে, স্বাভাবিকভাবে এই অ্যাওয়ারনেসটা যদি করতে চায়, কিভাবে করতে পারি? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। একজন রোগী যেমন জানতে চান আমার থাইরয়েডের প্রবলেম আছেন কিনা, একজন চিকিৎসকের জন্য এটা জানা জরুরি থাইরয়েডের জন্য আসলে কি পরীক্ষা করতে হবে। তো এখন আসলে প্রথমে বলবো লক্ষণগুলি কি, এটা কি হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে, নাকি হাইপারথাইরয়েডিজম অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে, সেটা চিন্তা করতে হবে প্রথমে। যদি আমরা হাইপোথাইরয়েডিজম চিন্তা করি, তাহলে অবশ্যই মনে রাখতে হবে এটা একটা পেয়ার টেস্ট, দুইটা টেস্ট একসাথে করতে হবে, FT4 এবং TSH। এক্ষেত্রে একটা জিনিস যেটা অনেক সময়ই আমাদের একটু ডায়লেমার মধ্যে ফেলে দেয়, সেটা হচ্ছে শুধু TSH করে ফেলা হয়, যে একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে করা হয় অনেক সময় পেশেন্টের আর্থিক অবস্থার কথা চিন্তা করে, কিন্তু অনেক সময়ই কিন্তু এই শুধু TSH করা থাকলে আমরা ঠিক গাইডেন্সটা পাই না যে আসলে রিপোর্টটা কোন দিকে যাচ্ছে। সেই জন্য সবসময় মনে রাখতে হবে একদম প্রাথমিকভাবে যদি পরীক্ষাটা বলি তাহলে FT4 এবং TSH। এর সাথে সাথে আমরা অনেক সময় অ্যান্টিবডিটা করে থাকি, যেহেতু আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই থাইরয়েডটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, সেক্ষেত্রে অ্যান্টিবডির পজিটিভিটি দেখেও আমরা অনেক সময় আমাদের ট্রিটমেন্ট গাইডলাইনটা ঠিক করতে হয়। বিশেষ করে যেটাকে আমরা বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে TSHটা অত বেশি বাড়ে নাই কিন্তু আবার স্বাভাবিকের পর্যায়েও না, মাঝামাঝি একটা অবস্থায় আছে, তখন এই অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিটা আমাদেরকে গাইড করে যে এই রোগীটাকে ট্রিটমেন্ট এখনই শুরু করতে হবে কি হবে না। এছাড়াও অনেক সময় গলায় একটা ছোট গোটা বা ফুলে গিয়েছে এরকম একটা অবস্থা নিয়েও পেশেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড আলট্রাসোনোগ্রামের খুব বড় একটা রোল আছে, কারণ আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কিন্তু অনেক যথেষ্ট ইনফরমেশন পাওয়া যায় আসলে যেই ফোলাটা বা নোডিউলটা আছে এর পর্যায়টা কি বা দেখতে কেমন, এটা কি ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা। এর পরের স্টেপে যদি কোনো এরকম সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা FNAC করতে পারি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা নিডল দিয়ে একটা FNAC করা যেতে পারে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ফারুক স্যার, আপনার কাছে জানতে যাব, ম্যাডাম বললেন স্ক্রিনিং টেস্ট আমরা কি কি করতে পারি বা থাইরয়েড রিলেটেড
সব ধরনের টেস্টগুলির কথা বললেন এবং এটা বিভিন্ন পর্যায়ে করা লাগবে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। মানে থাইরয়েড আছে কিনা জানার জন্য একবারে সব টেস্ট করা দরকার নেই। আমি স্যার আপনার কাছে জানতে যাব, একজন থাইরয়েড রোগী যে শনাক্ত হলো যে তার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হয়েছে, সে কিভাবে নিজেকে মনিটর করবে? যেমন ডায়াবেটিসের জন্য আমরা নিয়মিত ব্লাড সুগার টেস্ট করতে পারি, কি কি টেস্ট তার আসলে পর্যায়ক্রমে টেস্ট করা লাগে? একটা তো আমরা ডায়াগনোসিস করলাম, যেটা ডক্টর ফারিয়া বললেন যে হাইপোথাইরয়েড হলে কী কী টেস্ট আমরা চিন্তা করব, হাইপারথাইরয়েড চিন্তা করলে কী কী টেস্ট করব, করার পর ডায়াগনোস হয়ে গেল আমার। কারণ মনিটরের জন্য থাইরয়েড হাইপোথাইরয়েড হলো কেন সেটা কারণ জানলাম, খালি হাইপোথাইরয়েড তো না, কারণগুলি বিহাইন্ড জানলাম। সেটাও হাইপারথাইরয়েড হলে আমরা কারণগুলি জানলাম, হাইপোথাইরয়েড না জানার পরে আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হয়। যদি হাইপোথাইরয়েড যদি হয় চিন্তা করছি আমরা, তখন আমাদের ট্রিটমেন্ট একটাই, আগে বলছি রিপ্লেসমেন্ট, আমার থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করা লাগবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। রিপ্লেসমেন্ট কখন দেবো? সাধারণত আমরা যদি খুব ওভার্ট হাইপোথাইরয়েড হয়, অনেক হাই লেভেল হয়, খুব সিভিয়ার হয়, আমরা সাধারণত আস্তে আস্তে শুরু করতে বলি, কারণ আমার বডিতে মেকানিজমটা চেঞ্জ হয়েছে, মেটাবলিক ফাংশন চেঞ্জ হয়েছে, কার্ডিয়াক লোডটা চেঞ্জ হয়েছে, সেখানে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ডোজ বিল্ড আপ করতে হয়। হয়তো আমরা 25 মাইক্রোগ্রাম দিয়ে শুরু করলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে 50 করলাম, 3 সপ্তাহ পরে 75 করলাম, এটা আমরা দেখে দেখে করি। আর একটা ডোজ দেওয়ার পরে কমপক্ষে 3 সপ্তাহ ওয়েট করতে হয় পরবর্তী টেস্টের রিপোর্ট দেখার জন্য, আমার ইফেক্টিভ হলো কিনা, লেভেলটা স্বাভাবিক হলো কিনা দেখার জন্য। সেজন্য টেস্ট হলো কিন্তু হাইপোথাইরয়েড চিন্তা করি, THS FT4 করবো, করে রিপোর্ট দেখে দেখে ডোজ রিঅ্যাডজাস্ট করবো। অ্যাটলিস্ট আমার THS লেভেল 1 থেকে 2 ভিতরে রাখার চেষ্টা করবো, FT4টা মিড লেভেল আপার লেভেলে রাখার চেষ্টা করবো। আমার সবসময় অলওয়েজ হাইপারথাইরয়েড কাছাকাছি থাকা ভালো, লেভেলটা একটু হাই লেভেলে থাকার চেষ্টা করি আমরা, নর্মাল ডেজ। এটা আমরা সাধারণত একবার ডোজ বিল্ড আপ হয়ে গেলে তখন আমরা 3 মাস পর পর দেখি। 3 মাস পর পর কেন দেখি আমরা? কারণটা হলো যে এটা তো থাইরয়েড হরমোনটা তৈরি হয় বডিকে অ্যাডজাস্ট করার জন্য, কিসের এগেনস্টে? এনার্জি তৈরি করার জন্য লাগছে। শীতকালে ওয়েদার একটু ঠান্ডা থাকে বলে আমাদের এনার্জি তৈরি করতে হয় বেশি, বডিতে আমার ডিমান্ড বেশি। সেক্ষেত্রে আবার গরমকালে আমার ডিমান্ড কম থাকে। আর আমাদের শীত ঋতু তো দুইটা না, আমাদের ঋতু খুব 6টা এবং খুব ফ্লাকচুয়েট করে। তো টেম্পারেচার ফ্লাকচুয়েট, ওয়েদার ফ্লাকচুয়েট করে, তো এনার্জি আমার জন্য কারণে আমাদের হরমোনের লেভেলটাও ফ্লাকচুয়েট হয়। সেই জন্য আমাদের নিয়ম হলো কি 3 মাস পর পর আমরা আমাদের কন্টেস্টে 3 মাস পর পর একবার সেট আপ হয়ে যায়, 3 মাস পর দেখে অ্যাডজাস্টমেন্টটা করে দেওয়াটা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হলো। এটা একটা হলো হাইপোথাইরয়েড ক্ষেত্রে, এবং হোল লাইফ চলতে থাকবে এটা, ডোজ কমতে পারে, ডোজ বাড়তে পারে, নির্ভর করে এটা। আর হাইপারথাইরয়েড যদি হয়, আমরা সাধারণত বিভিন্ন ড্রাগ দিয়ে থাকি, ওরাল ড্রাগ দিয়ে থাকি, রেডিও আয়োডিন থেরাপি দিয়ে অনেক সময় সাজিতে যায়। এই ওরাল ড্রাগে থাকি আমরা, সাথে 2 বছর বেশি আমরা ওরাল ড্রাগে রাখতে চাই না সবসময়। আমরা দেখি রোগটাকে নর্মাল হয়ে গেল কিনা, এটার মানে নর্মাল অবস্থা ফিরে গেল কিনা। কিন্তু হাইপারথাইরয়েড ক্ষেত্রে বেশিরভাগ হলো গ্রেভ ডিজিজ, এটা সাধারণত রিল্যাপস অ্যান্ড রিমিশন হয়। এবং দেখা গেছে 2 বছর মধ্যে আমরা ওয়েট করি, আর ডাকের মাধ্যমে যদি দেখি না এটা রিমিশন হয়ে গেছে, ওকে ওয়েল গুড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিমিশন হয় না, আবার সে তো 2 বছর বেশি দিতে পারছি না আমরা, এই জন্য তাকে পরবর্তী স্টেপে যেতে হয়, আইদার রেডিও আয়োডিন দিয়ে তাকে হাইপোথাইরয়েড করতে হয়, অথবা আগলি লুকিং হয়, মাল্টিনোডিয়াল গোয়াইটা দিয়ে হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত সার্জারি করতে যাই। যেটা হোক, উই অলওয়েজ কিপ হাইপারথাইরয়েড পেশেন্টকে হাইপারথাইরয়েড করতে পছন্দ করি, কারণ যেহেতু ড্রাগ আমরা দিতে পারছি না, আর ঘন টেস্ট করতে হয়, 1.5 মাস 2 মাস পর টেস্ট করতে হয়। হাইপারথাইরয়েড ক্ষেত্রে 3 মাস 4 মাস পর টেস্ট করা যেতে পারে। সেটা আমরা পেশেন্টের কমপ্লায়েন্স চিন্তা করি, তার রেগুলার ফলো আপ চিন্তা করতে হবে না। উই শ্যাল লাইক টু কিপ দ্য পেশেন্ট ফ্রম দ্য হাইপারথাইরয়েড থেকে হাইপারথাইরয়েড রাখাটা আমরা বেশি পছন্দ করি। এইভাবে তাহলে ফলো আপটা এইভাবে যেতে হয়। আর নডিউল যদি থাকে, এটা একটা অবশ্যই আমাকে 6 মাস পর দেখতে হবে। যদি নর্মাল নডিউল হয়, আমরা একরকম দেখতে হবে সাইজ বড় হচ্ছে কিনা, তার কনসিস্টেন্সি কেমন হচ্ছে, সে আমাকে আবার ফলো আপ দিতে হবে, আলট্রাসাউন্ড করতে হবে, এগুলি করে আমার দেখতে হয়। আর যদি দেখি আমরা এটা অলরেডি তার নডিউলটা নট গুড, সার্জারি যেতে হবে। সো ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে। অনেক ধন্যবাদ স্যার। এই যে মানে ফলো আপে থাকা ডায়াবেটিস রোগীদের মতোই, কারণ এটা তো একটা হরমোন রোগ, সো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেলিম স্যার, আপনার কাছে জানতে যাব, স্যার বললেন যে এই যে রেগুলার ফলো আপ করা, একটা সময় ছিল স্যার আমাদের গিয়ে দেশে গলগণ্ড লোক, গলার এখানে অনেক বড় থাইরয়েড হলেই শুধু মনে করতাম যে আমাদের থাইরয়েডের প্রবলেম হয়েছে। এই যে গয়টারের কথা বললেন স্যার, এই রকম রোগগুলিকে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি, বা হলে কি সাথে সাথেই ক্যান্সার হয়ে গেছে, মানে মৃত্যুর দিকে যাবে, এইরকম ধারণা থেকে মানে উঠে আসার জন্য? এটি খুবই প্রাসঙ্গিক, কারণ বয়স যত বাড়বে এই গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থি বড় হওয়ার সম্ভাবনা তত বাড়বে।
কিছু কিছু গবেষণায় দেখা গেছে, মুম্বাই থেকে একটি গবেষণায় দেখা গেছে যে যাদের কোনোভাবেই থাইরয়েডের সমস্যা নেই, গলা ফোলাও নাই, এদেরকেও আল্ট্রাসোনোগ্রাম করে 5%-এর বেশি পাওয়া গেছে যে আকার বড়। এখন বড় হয় কেন? প্রথম কারণ হলো যে থাইরয়েড গ্রন্থির প্রধান কাজ হলো থাইরয়েড হরমোন তৈরি করা, যেটা পর্যাপ্ত আয়োডিন থাকলে পর্যাপ্ত হরমোন তৈরি করে। যখন আয়োডিনের ঘাটতি হতে থাকে তখন কোষগুলো কার্যক্ষমতা বাড়াতে হয়, আকারে বড় হয়ে যায়, মানে গ্রন্থিটি বড় হতে থাকে। এটি খুব সাধারণ প্রক্রিয়া। সেজন্য থাইরয়েডের হাইপোথাইরয়েডের বেশিরভাগ রোগীরই কিন্তু গলা সাধারণত একটু ফোলা থাকে, অনেক বেশি নাও থাকতে পারে। হাইপারথাইরয়েড যেমন অনেকের থাকে। কিন্তু এখন আমাদেরকে খুব বেশি করে ভাবতে হচ্ছে যে এদেরকে ক্যান্সার হচ্ছে কিনা। আরেকটি ভালো ঘটনার খারাপ ফল হচ্ছে যে মানুষ যত বেশি দিন বাঁচবে সকল ক্যান্সার, শুধু থাইরয়েড ক্যান্সার না, ক্যান্সারের সম্ভাবনা বাড়বে। তাহলে বাংলাদেশের মানুষের কিন্তু গড়ায়ও বেশ ভালো রেটেই বেড়ে যাচ্ছে, মানে সকল ক্যান্সারের রোগীও বেড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে থাইরয়েডের ক্যান্সারের কিন্তু বাড়ার হার অন্য ক্যান্সার থেকে অনেক বেশি। সেজন্য সারা পৃথিবীর যে গাইডলাইনগুলো ফলো করে আমরাও অনেকটা সেটাই করি, যে যাদের গলায় সন্দেহ আছে যে ফোলা আছে, একটা আল্ট্রাসোনোগ্রাম ফারিয়া আপা যেরকম বলে করতে হবে, ওইটার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি। যদি এই নডিউলগুলোর কোনোটির আকার 1 সেন্টিমিটারের বেশি হয় ডায়ামিটারে, তাহলে কিন্তু এটি এফএনএসি করা ভালো। আরও অনেকগুলো প্যারামিটার আছে, আমি যেহেতু খুব বিভিন্ন ক্যাটাগরির মানুষ শুনতে সহজ করে বলি। এখন যদি 2টা 3টা 4টাও যদি 1 সেন্টিমিটারের বেশি থাকে, তাহলে প্রতিটা থেকেই ওই এফএনএসি করা হয়, সুচ ঢুকিয়ে রস বের করে পরীক্ষা করে। এটা কিন্তু বলে দিতে পারে যে কতটুকু ঝুঁকিতে আছে। অনেক অনেক ধন্যবাদ স্যার, মানে মানুষজনকে সচেতন করে একটা গাইডলাইন দেওয়ার জন্য। নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আমরা আবার ফিরবো এই থাইরয়েড নিয়ে কথা বলতে। বিরতির আগে আমরা কথা বলছিলাম থাইরয়েডের বিভিন্ন টেস্টগুলি কখন কোন পর্যায়ে করা যাবে সেটা নিয়ে। ম্যাডাম, শুরুতেই আবার জানতে যাব, টেস্ট করে আমি জানলাম যে আমার থাইরয়েডের কোনো সমস্যা আছে, হতে পারে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম। কী ধরনের খাদ্যাভ্যাস সেই রোগীর জন্য প্রযোজ্য থাকবে? ধন্যবাদ। এটা এখন অনেক রোগীদের কাছেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আসলে খাওয়ার সাথে থাইরয়েডের কোনো সম্পর্ক আছে কিনা। অ্যাপারেন্টলি যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আসলে কোনো খাবার দিয়েই আমরা থাইরয়েড ফাংশনকে খুব মডিফাই করতে পারি না, এবং কোনো রেস্ট্রিকশনও কিন্তু আমরা অ্যাজ এ হোল যদি মোটা দাগ হিসেবে বলে ফেলি যে থাইরয়েডের জন্য খুব কোনো খাওয়ার রেস্ট্রিকশন নাই। একটু আগেই কথা হচ্ছিল আয়োডিন ডেফিসিয়েন্সির কথা। এখন আসলে ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন এরপরে কিন্তু এক্সট্রা করে আর আয়োডিন খাওয়ার কোনো প্রয়োজন হয় না। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যার ওষুধ লাগছে সেটা নিয়ম মতো খাওয়া এবং সময় মতো খাওয়া, কখনো গ্যাপ না দিয়ে খাওয়া। অনেক ক্ষেত্রেই এমন হয় যে ওষুধটা ডিসকন্টিনিউ হয়ে যায়, এটা যেন না হয়, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটা নিয়মিত খেতে হবে। আরেকটা জিনিসও ম্যাডাম, এখানে ওষুধের কথা বললেন, অনেকেই দেখা যায় যে ওষুধটা খেয়ে তো নিয়ন্ত্রণে থাকছে এবং তারপরে মনে করে যে আমি ভালো আছি এবং আমি বন্ধ করে দিতে পারবো, যে আমার নিজেই আজকাল দেখি অনেক পেশেন্ট নিজেই টিএসএইচ লেভেলটা দেখে বুঝতে চেষ্টা করে যে নর্মাল আছে কিনা। এটা কিন্তু আসলে কখনোই করা যাবে না। সাধারণভাবে বলতে গেলে যে ওষুধটা, এটা তো একটা রিপ্লেসমেন্ট, আমরা একটু আগেই স্যারের কাছ থেকে শুনছিলাম, একটা রিপ্লেসমেন্ট। সুতরাং এই রিপ্লেসমেন্টটাকে মেনটেন করতে হবে। যদি আমরা রিপ্লেসমেন্ট দিয়ে যেই লেভেলটা নর্মাল মেনটেন হচ্ছে সেটাকেই মেনটেন করতে হবে, তাহলে ওষুধটা না খেলে তো আবার পূর্বের অবস্থায় চলে যাওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। সেলিম স্যার, আপনার কাছে আমি জানতে যাব, এখন আমরা থাইরয়েড নিয়ে অনেক কথা বলছি, আজকে বিশ্ব থাইরয়েড দিবস, কিন্তু স্যার থাইরয়েডের সাথে প্যারাথাইরয়েড আরেকটা হরমোন গ্ল্যান্ড আছে যার কার্যক্ষমতাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, সেই বিষয়ে যদি একটু মোটা দাগে গাইড করেন। এটা কিন্তু আসলে প্যারাথাইরয়েডটা এটা অবস্থানগত কারণেই হয়েছে, কারণ থাইরয়েড গ্রন্থির পিছনে উপরে 2টা নিচে 2টা 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। এটি খুবই ক্ষুদ্র আকারের, এর হরমোনের পরিমাণও খুবই কম, কিন্তু প্রভাব অতি ব্যাপক। ব্যাপক এই কারণে, কারণ এটা কিন্তু ক্যালসিয়াম মেটাবলিজম এবং হাড় যে বোন মেটাবলিজম দুইটা নিয়ন্ত্রণ করে, এবং এর পরিমাণ যদি একটু তারতম্য হয় মানুষের জীবন কিন্তু বিপন্ন হয়ে যেতে পারে। আবার আমরা অনেকবারই বলেছি যে থাইরয়েড ম্যালিগন্যান্সি, বিভিন্ন কারণে থাইরয়েডে অপারেশন করতে হয়। অপারেশনের জন্য যেহেতু থাইরয়েড গ্রন্থির ভিতরেই পিছন পাশে একটু লাগানো থাকে, তাহলে এই গ্রন্থিগুলোও কিন্তু দূর হয়ে যেতে পারে। কিন্তু যদি আমরা সবাই রোগীর সংখ্যা বলি, থাইরয়েডের সমস্যা রোগী যত বেশি, প্যারাথাইরয়েড রোগীর সংখ্যা অত বেশি নয়। কিন্তু আমরা বাংলাদেশের মানুষদের অনেকগুলো বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ভিটামিন ডির চরম ঘাটতি, আর এর সাথে সাথে আরেকটা হলো যে আমাদের অস্থি মানে বোন হেলথ নট ভেরি গুড।
আমাদের যে সময়টাতে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন ডি খাওয়ার কথা ছিল সে সময় আমরা খাই না। সেটি হলো বাড়ন্ত বয়সে, একদম সবশেষ মানে 25-26 বছরের আগে যত খাবে তার হাড় তত ভালো তৈরি হবে। আমরা কিন্তু প্রথাগতভাবে এখন যেরকম হয়ে গেছে যে বয়স্ক মানুষরা হয়তো ক্যালসিয়াম খাচ্ছে, প্রেগনেন্সির সময় খাচ্ছে, কিন্তু এটা যদি 10, 11, 12, 15 বছরে খেতে খুব লাভ হতো। এবং এই টোটাল কার্যক্রম কিন্তু নিয়ন্ত্রণ করছে প্যারাথাইরয়েড হরমোন, যেটা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে তৈরি হয়। সাধারণত এর উৎপাদন কমে গিয়ে রোগ হচ্ছে, এটা খুব বেশি নয়, কিন্তু হলেও কিন্তু তখন রোগীর অবস্থা খুব খারাপ হয় এবং ক্যালসিয়ামের ঘাটতিও সাথে দেখা দেয়। এবং এই সময় লক্ষণগুলো এমন হয় যে রোগীর খিঁচুনির মতো হয়ে যায়, দ্রুত হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন দিতে হয় এবং কয়েকদিন লাগে রিকভারি হতে। কিন্তু যদি বেড়ে যায় তখন কিন্তু আরও মারাত্মক ঘটনা ঘটে। আমি যে হাড়ের কথা বললাম, হাড় ক্ষয়ের ব্যাপক হারে বেড়ে যায়। সেটা ইউজুয়ালি যুবক যুবতীরই হয়। সেক্ষেত্রে এই যুবক যুবতী যদি হাড় ক্ষয় হয় তার পরবর্তী কার্যক্ষমতা কেমন হয় আমরা অনুমান করতে পারি। তাহলে আমরা হয়তো আজকে অত কথা বলছি না, কিন্তু এটাকে কিন্তু আমরা এন্ডোক্রাইনোলজিস্টরা, হরমোন বিশেষজ্ঞ চরম গুরুত্বপূর্ণভাবে নেই। এবং যখনই সন্দেহ হয় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি যে দ্রুত শনাক্ত করতে হবে এবং সঠিক ব্যবস্থাপনায় আসতে হবে। ফারুক স্যার, আপনার কাছে একদম শেষে জানতে চাব, যদি মোটা দাগে এই থাইরয়েড দিবসে সাধারণ মানুষকে সচেতনতার জন্য প্রথম থেকে আমরা কথা বলছি, কিন্তু যদি মোটা দাগে আমি বলতে চাই যে কিভাবে ভালো থাকতে পারে থাইরয়েডের সমস্যা নিয়েও, সে বিষয়ে যদি কথা বলেন। আর্লি স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা। আর্লি স্ক্রিনিং শুরু করতে হবে অ্যাট দ্য বার্থ, যেটা আমি আগে বলছি, যে সদ্য প্রসূত বাচ্চা থেকে শুরু করতে হবে আর্লি স্ক্রিনিং। স্কুল লাইফে স্ক্রিনিং করা, পিউবার্টির সময় স্ক্রিনিং করা, প্রেগনেন্সির ট্রেনিং সময় স্ক্রিনিং করা। আর একটা বিষয় হলো যেটা হলো হেলথ চেক আপ। অনেকে প্রবলেম থাকুক না থাকুক হেলথ চেক আপ করে। হেলথ চেক আপের ভিতরে আমাকে থাইরয়েড হরমোন টেস্টটা লাগে। হেলদি ফুড একটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যান্ড থাইরয়েড সাথে আমার হেলদি ফুডের সম্পর্ক কোন জায়গায় আছে? ডেফিনেটলি আয়োডিন একটা ইম্পর্টেন্ট বিষয়। আয়োডিন পর্যাপ্ত আমার রিপ্লেসমেন্টটা থাকতে হবে, বিভিন্ন ফুডে থাকুক, সল্টে থাকুক, এটা খুব বিষয় থাকে। আয়োডিন কন্টেনিং ফুড একটা বিষয় আছে। সেলেনিয়াম অলসো ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার থাইরয়েড হরমোনের সাথে জড়িত আছে। সেটার মধ্যে অল গ্রেপস, যেটা বলা হয় চেরিজ অ্যান্ড বেরিজ, একটা ইম্পর্টেন্ট বিষয়। বানানা এগুলো থাকে, নাটসে থাকে, হেজেলনাটস বিভিন্ন থাকে, এগুলি খাওয়া একটা বেশি খাইতে পারো। আর যেটা বললেন যে অনেকে ধারণা হচ্ছে যে ফুলকপি, বাঁধাকপি এগুলির মধ্যে আমরা থাইরয়েড হরমোনকে নষ্ট করে বা করে, আসলে কিন্তু তা না। আমরা যে পরিমাণ খাই খুব সামান্য খাই, এতে কিন্তু আমার সমস্যা হয় না, সব ক্ষেত্রে হয় না। কেবেজ আর এর ভিতরে যে কেমিক্যালস থাকে যেটা আমার থাইরয়েড হরমোন তৈরি করতে বাধা সৃষ্টি করে, এই সংখ্যা কিন্তু কম। এগুলো জেনেটিক ডিসঅর্ডার যাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার এই এনজাইম যেটা ডিফেক্ট আছে সেটাকে হ্যাম্পার করার কারণে আমার হরমোন ঠিক মতো হয় না। এই জন্য কেবেজ আর ফুলকপি, বাঁধাকপি এগুলো কোনো বিষয় না। আসলে ধরতে গেলে কোনো খাবার সাথে আমার এটা কোনো সম্পর্কই নাই, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে অবশ্যই লাগবে, ওয়েটটা কমায় রাখতে হবে। এই জিনিসগুলি মনে রাখাটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক অনেক ধন্যবাদ স্যার, ম্যাডাম, আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং বিশ্ব থাইরয়েড দিবসে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।